গল্পের শুরুতেই আমরা সিনেমার প্রধান ক্যারেক্টার নিয়ানকে দেখতে পাই। নিয়ান ভীষণ অদ্ভুত এক ক্যারেক্টার। তার লাইফে এমন কোনো দিন নাই যেদিন সে তার অফিসে যেতে লেট করেনি। এই যে এখন দৌড়াচ্ছে দেখছেন, কারণ অফিসে যাওয়ার শেষ বাসটা ধরার জন্য। মানে এক কথায় নিয়ান প্রচুর অলস টাইপের লোক, কিন্তু তারপরও সে কিন্তু যথেষ্ট ভালো মানুষ। এই এত তাড়াহুড়ার মাঝেও সে যাবার পথে লোকদের সাহায্য করে, যেমন পথ দেখিয়ে দেওয়া, বুড়িমার ঠেলা সামলিয়ে দেওয়া, এমনকি দোকানদারকে চোর ধরিয়ে দেওয়া ইত্যাদি মানবিক কাজ করে থাকে। মানে এক কথায় লোকটা অলস প্রকৃতির হলেও মানুষ হিসেবে সে একদম খারাপ না। তো অনেক বাধা বিপত্তি কাটিয়ে নিয়ান এবার কোনো মতে তার অফিসে যাওয়ার শেষ বাসটা পেয়ে যায়। বাসের ড্রাইভার থেকে শুরু করে সবাই নিয়ানের প্রতি খুব বিরক্ত, কারণ তার প্রতিদিনের এই লেট হওয়ার অভ্যাসের সাথে এতদিনে সবাই পরিচিত হয়ে গিয়েছে। আজকে তো বাসের এক বুড়িমা আর সহ্য করতে না পেরে তাকে অনেক বকাছকা করে, কিন্তু নিয়ান এতে কিছুই মনে করে না। সে বুড়িমাকে সরি বলে নিজের সিটে গিয়ে বসে। তো এখন বাস চলতে থাকে, আর নেক্সট স্টেপে বাসটি থামলে সেখান থেকে আরি নামের এক মেয়ে বাসে ওঠে। আরি মূলত প্রতিদিন এখান থেকেই বাসে উঠে তার অফিসে যায়। তো আরিকে দেখে নিয়ান অনেক খুশি হয়, তার ভেতরে হার্টবিট বেড়ে যায়। আসলে নিয়ান প্রতিদিন এই বাসে শুধু আরিকে দেখার জন্যই ওঠে, কারণ আরিকে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এই কথা সে কখনো তাকে বলতে পারেনি। তো এরপরে দেখা যায় নিয়ান প্রতিদিনের মতো লেট করে আজও তার অফিসে পৌঁছেছে, আর এই জন্য তার অফিসের বস তাকে সবার সামনে অপমান করে এবং বলে সে যদি আর কোনোদিন এভাবে লেট করে আর রোজ রোজ একই পোশাক পরে অফিসে আসে, তাহলে তাকে এই কোম্পানি থেকে বের করে দেয়া হবে। তো নিয়ান এটা হজম করে নেয়। রোজ রোজ বসের ঝাড়ি খাওয়া যেন তার ডেইলি রুটিনে পরিণত হয়েছে। এরপর নিয়ানের এক কলিগকে দেখা যায়, যার নাম ইয়ংশু। সে তাকে বাসের ওই মেয়েটির কথা জিজ্ঞেস করে, যাকে সে প্রচন্ড ভালোবাসে কিন্তু বলতে পারেনি। নিয়ান বলে আজও তার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আমি তাকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি। তাকে দেখলেই কেমন জানি আমার সমস্ত সাহস হারিয়ে যায়। নিয়ানের এই দুরবস্থা দেখে ইয়াংশু তাকে মেয়ে পটানোর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকে। সে বলে মেয়েরা সাহসী ছেলেকে পছন্দ করে, তুমি তাকে সাহস করে মনের কথাটা একবার বলেই দেখো না কি হয়। নিয়ান বলে তার আর দরকার নেই, সে যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে তো আমি আর কখনো তার সামনেই যেতে পারবো না। এর থেকে অন্তত রোজ বাসে আসার সময় আমি তাকে দেখতে পাবো, এটাই আমার জন্য অনেক। নিয়ানের কথা শুনে ইয়াংশু বলে আমি ইউটিউব দেখে মেয়ে পটানোর টিপস শিখেছি অনেক, এত ভয় পাওয়ার কিছু নেই। এই দেখো আমি এখনই তোমাকে এটার প্রমাণ দিচ্ছি। ইয়াংশু এখন তার অফিসের একটা মেয়েকে প্রপোজ করতে চায়, কিন্তু প্রপোজ তো দূরে থাক, সে যখন রোবটের মতো এই মেয়েটির কাছে গিয়ে ন্যাকামি শুরু করে, তখন এই মেয়েটি ইয়াংশুকে কষিয়ে এক থাপ্পড় লাগিয়ে দেয়, আর ব্যাস হয়ে গেল। এটা দেখে নিয়ানের সাহস তো বাড়লই না, বরং সে আরো মেয়েদেরকে ভয় পেতে শুরু করে। তো এর পরের দৃশ্যে আরি নামের সেই মেয়েটিকে দেখতে পায়, যে কিনা একটা কোম্পানিতে কাজ করে, আর এখানে সুজিন নামের একটি মেয়েও তার সাথে কাজ করে। সুজিন মূলত আরির বেস্ট ফ্রেন্ড, কিন্তু এই সুজিন একটু প্লে গার্ল টাইপের মেয়ে। সে আরিকে মোবাইলে একটা জিম করা ছেলেকে দেখিয়ে বলে, দেখছিস ছেলেটি কতটা হ্যান্ডসাম, আমি যদি এমন কাউকে পেতাম তাহলে কতই না সুন্দর হতো। এ পর্যন্ত আমি 5 জন ছেলেকে পছন্দ করলাম, কিন্তু তাদের কেউই আমার সাথে থাকেনি। সুজিন আরিকে আরো বলে, আচ্ছা তুমি কিভাবে এতদিন সিঙ্গেল থাকলে? সিঙ্গেল থাকতে কি তোমার ভালো লাগে? তার এই কথায় আরি বলে রিলেশন করা মানেই পরাধীনতা, আর আমি এটা মোটেও পছন্দ করি না, আমি সিঙ্গেলই ভালো আছি। তো এরপর অফিস শেষ হলে আরি আর সুজিন একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর এখানে আরির সাথে তার স্কুল লাইফের ফ্রেন্ড জেমসের দেখা হয়। এই জেমস স্কুল লাইফ থেকে আরিকে পছন্দ করে। সে আরিকে প্রপোজও করেছিল, কিন্তু আরি তাকে পছন্দ করতো না, তাই সব সময় সে জেমসকে ইগনোর করত। আর আজও সে জেমসকে ইগনোর করে চলে যায়। তো সিন কাট হয়, আর দেখানো হয় নিয়ান আজ নিজের স্যুট কেনার জন্য একটা শপিং মলে এসেছে, কিন্তু নিয়ানের বেশভূষ দেখে একজন ওয়ার্কার তাকে নিয়ে মজা করে বলে, তোমার জন্য এই শপিং মলে কোনো পোশাক নেই, এখানে সব হ্যান্ডমেড স্যুট বিক্রি করা হয়, আর এগুলোর দাম তোমার সামর্থ্যের বাহিরে। মেয়েটির এই কথাগুলো শুনে নিয়ানের মেজাজ খারাপ হয়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক এখান থেকে সে একটা স্যুট কিনবেই। নিয়ান বেছে বেছে সব থেকে কম দাম হতে পারে এমন একটা স্যুটের দাম জিজ্ঞেস করে। ওয়ার্কার মেয়েটি বলে, এটা এই মলের সব থেকে কম দামি স্যুট, এটার দাম 35 লক্ষ ইউরো।
এটা শুনে নিয়ান হাঁ করে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে তার দ্বারা কোনোভাবেই এই মলের স্যুট কেনা সম্ভব না। তাই সে এখন মেয়েটিকে সরি বলে সেখান থেকে চলে যেতে লাগে। আর তখনই ঘটে মহা অঘটন। মানে নিয়ানের ব্যাগের সাথে স্যুটের বোতাম আটকে গিয়ে এই মলের সব থেকে দামি স্যুটটা ছিঁড়ে যায়। নিয়ান হাঁ করে তাকিয়ে থাকে, যেখানে এই মলের সাধারণ একটা স্যুট কিনতে গেলেও তার মাসের অর্ধেক স্যালারি চলে যাবে, আর এখন এই স্পেশাল স্যুটটা ছিঁড়ে গেল, এটার দাম তো আরো অনেক বেশি। নিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তো মলের সব থেকে দামি স্যুটটা ছিঁড়ে গিয়েছে দেখে ওয়ার্কার কর্মীগুলো তাকে এটা কেনার জন্য জোর করতে থাকে। আর এখন কোনো উপায় না পেয়ে নিয়ান তার পুরো মাসের স্যালারি দিয়ে এই ছেঁড়া স্যুটটা কিনে নিয়ে অফিসে আসে। এরপর দেখা যায় সে মন খারাপ করে টেবিলে শুয়ে আছে। আর এখানে তার কলিগ ইয়াংসু এসে তার মন খারাপের কারণ জানতে চায়, কিন্তু ইয়াংসু এতটাই দুঃখ পেয়েছে যে সে কিছুতেই বলতে পারে না। টেবিলের উপর স্যুটটা রাখা দেখে ইয়াংসু বলে, আরে বাহ, তুমি এত সুন্দর একটি স্যুট কিনেছো, একবার ট্রায়াল দিয়ে তো দেখতেই হয়। আর ইয়াংসু যখন পড়তে যায় তখন সে দেখে স্যুটের একটা হাত নেই। সে এখন নিয়ানের মন খারাপের কারণ বুঝতে পারে। তারা দুজনেই এখন এটা নিয়ে বেশ আপসেট ছিল। এরপর অফিসের সেই রোবটের মতো মেয়েটি এসে নিয়ানের স্যুটটি সেলাই করে ঠিক করে দেয়। এটা দেখে নিয়ান কোনো মতে নিজের মনকে সামলিয়ে নেয়। এরপর দেখা যায় নিয়ান আজ অফিসের একটা ক্যাম্পিং এ গিয়েছে, কিন্তু এখানেও তার সাথে ঘটে আরেক অঘটন। সে যখন ঘোরাঘুরির পর তার প্রিয় নুডলস খেতে বসে, আর তখনই হঠাৎ কোথা থেকে যেন একটা ফুটবল এসে তার খাবারের উপরে পড়ে। তার খাবার দফা রফা হয়ে যায়। কিন্তু যে লোকটা এই অঘটন ঘটিয়েছে সে কিন্তু যথেষ্ট ভালো মানুষ ছিল। তাই সে নিয়ানের খাবার নষ্ট করার জন্য তাকে রাতের বেলা ডিনার ট্রিট করে। খাওয়া দাওয়া শেষ হলে নিয়ান এখন তার বাড়ি ফেরার জন্য রওনা দেয়। আর অনেক রাত হওয়ায় তার বেশ ঘুমও পাচ্ছিল। তখন সে কোনো মতে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ করে রাস্তার সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যায়। আর এখন সে তার সামনে একজন অচেনা লোককে দেখতে পায়। আর এই লোকটি নিয়ানকে একটা পারফিউম দিয়ে বলে, এই নাও, এটা তোমার ভাগ্য বদলে দিবে। আজকে থেকে তুমি সবার কাছে পছন্দের হয়ে যাবে। কালকে শুধু একবার এটা ব্যবহার করে দেখো। নেশার ঘরে নিয়ান এসবের কিছুই ঠিক আন্দাজ করে উঠতে পারছিল না। সে তখন বাড়িতে ফিরে আসে, আর সকালবেলা ঘুম ভাঙতেই তার রাতের এই ঘটনাগুলো মনে পড়ে। সে ভেবেছিল সে হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু সে যখন অফিসে যাচ্ছিল তখন হঠাৎ তার নজর সেই পারফিউমটার দিকে যায়। সে টেস্ট করার জন্য 2-1 বার স্প্রে করে সেটার স্মেল নেয়, আর এই স্মেলটা তার কাছে বেশ ভালোই লাগে। সে ভাবতেও পারেনি এই পারফিউমের স্মেল এতটা সুন্দর হবে। আর এখন সে কনফিডেন্সের সাথে পারফিউমটি নিজের বডিতে স্প্রে করে অফিসে যাবার জন্য রেডি হয়। কিন্তু আজ যেন নিয়ানের সাথে অকল্পনীয় ঘটনা ঘটতে শুরু হয়। তার শরীরের স্মেল পেয়ে রাস্তার সমস্ত মেয়েরা তার দিকে ছুটতে থাকে। সবাই নিয়ানের জন্য এখন পাগল হয়ে গিয়েছে। নিয়ান বুঝতে পারে না সে এমন কি করলো যে তার জন্য সবাই পাগলের মতো করছে। এমনকি গতকাল বাসের যে বুড়িমা তাকে গালমন্দ করেছিল সেও এখন তার জন্য পাগল। আর শুধু যে পাগল তা নয়, বুড়িমা তো তাকে কিস করতে শুরু করে দিয়েছে। তো এরপর বাসের মধ্যে আরিও উঠে পড়ে, আর সেও নিয়ানের শরীরে এমন স্মেল পেয়ে তার প্রতি দুর্বল হয়ে যায়। আরিরও এখন নিয়ানকে ভালো লাগতে শুরু করে। আরি নিজেও জানে না হঠাৎ কেন নিয়ানের প্রতি তার এতটা ফিলিং জন্মাচ্ছে। এরপরে দেখা যায় নিয়ান অফিসে পৌঁছে গিয়েছে, আর প্রতিদিনের মতো আজও তার বস তার প্রতি ক্ষেপেছিল। কিন্তু তার শরীরের স্মেল পেতেই সে তাকে আর কিচ্ছু না বলে ক্ষমা করে দেয়। এইসব বিষয়গুলো নিয়ানকে ভাবিয়ে তোলে। সে সন্দেহ করে এগুলো ওই পারফিউমের কেরামতি নয় তো। সে এবারে পারফিউমের জাদু পরীক্ষা করার জন্য আবার সেই শপিং মলে যায়। প্রথমে সে পারফিউম ইউজ না করে কর্মচারীর সাথে কথা বলে, আর তখন সে কর্মচারী তার সাথে আগের মতোই খারাপ ব্যবহার করছিল। কিন্তু সে যখন পারফিউমটা তার বডিতে স্প্রে করলো তখন সাথে সাথে মহিলাটি নিয়ানের মধ্যে তার প্রিয় মানুষের প্রতিচ্ছবি দেখতে পায়, আর তাকে ভালোবাসা নিবেদন করে। এই পর্যন্ত তো সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু নিয়ানের পারফিউমের স্মেলে এখন শপিং মলের সবাই তার দিকে ছুটতে থাকে। নিয়ান তো এখন আরেক মহা বিপদে পড়ে গেল। তাই সে ভয়ে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর দৌড়ে পালাতে গিয়ে নিয়ান এবার আরির সামনে এসে পড়ে। সে এখানে শপিং করতে এসেছিল। তো আরিও তখন নিয়ানের শরীরে সেই জাদুর পারফিউমের স্মেলটি পায়, আর তার প্রেমে মোহিত হয়ে যায়। সে এখন নিজেকে সামলাতে না পেরে নিয়ানকে কিস করে বসে। আর নিয়ানের জন্য এটা তো মেঘ না চাইতেই ঝড়ের মতো হয়ে গেল। এই ঘটনার পর থেকে আরি কিছুতেই নিজেকে বোঝাতে পারে না যে এই কাজ সে নিজে করেছে। পরে সে এই ঘটনা সম্পর্কে তার বান্ধবী সুজিনকে বলে। সুজিন এটা শুনে প্রচন্ড খুশি হয়, কারণ এবার অন্তত আরি কারো প্রেমে পড়েছে। এদিকে দেখা যায় নিয়ান এখন পুরোপুরি কনফার্ম হয়ে গিয়েছে যে এই সব ঘটনার জন্য এই পারফিউমটাই দায়ী।
তাই সে এখন এই পারফিউমটা থেকে ফায়দা তুলতে শুরু করে। মানে সে এখন অফিসে যাওয়ার সময় রেগুলার এই পারফিউমটা ইউজ করে। আর এখন সে অফিসে আগের থেকে বেশি লেট করে আসলেও অফিসের বস তাকে বকাঝকা না করে উল্টো সংবর্ধনা জানায়। আর আজকে তো বস তাকে রাতের ডিনারের ইনভাইট করে বসেছে। আসলে এই পারফিউমটা যে শুধু মেয়েদের আকর্ষণ করে তাই না, এটা পুরুষের মনকেও গলিয়ে দেয়। যে এই পারফিউম ব্যবহার করবে তার সম্পর্কে কারো কোনো নেগেটিভ চিন্তা ভাবনা থাকবেই না। তো কাকতালীয়ভাবে আজ আরি এবং সুজিনও এই রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। আর এখানে আরি দূর থেকে নিয়ানকে দেখতে পায়। যদিও সেদিন মলে কিস করার জন্য তার লজ্জা লাগছিল, কিন্তু তাও সে বারবার নিয়ানকে দেখছে। আর সে এখন তার বান্ধবী সুজিনকে জানিয়ে দেয় যে এই হলো তার সেই পছন্দের ছেলেটি। কিন্তু সুজিন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এই পাগলা টাইপের ছেলেটাকে আরির পছন্দ হয়েছে। সুজিন বলে, আমি তাকে একটু কাছ থেকে দেখতে চাই। তুমি তার মধ্যে এমন কি দেখতে পেলে যে তার জন্য পাগল হয়ে গিয়েছো? সুজিনের এই কথায় আরি তার উপর রাগ করে আর সেখান থেকে চলে যায়। আরি চলে গিয়েছে দেখে নিয়ানও বাইরে বের হয়ে আসে আর সে এখন আরির পিছু করতে থাকে। তো আরি এখন রাস্তার পাশের একটা সিটে গিয়ে বসে, বাস আসার জন্য অপেক্ষা করে। আর এদিকে নিয়ান এটা ভাবতে থাকে যে আরি কি তাকে সত্যিই ভালোবাসে নাকি সবটাই পারফিউমের জাদু। এখন এটা পরীক্ষা করার জন্য নিয়ান এবার পারফিউম ব্যবহার না করে আরির পাশে গিয়ে বসে, কিন্তু তাও আরি তাকে চিনতে পারে। সে কোনো কিছু না ভেবেই নেশার ঘোরে নিয়ানকে রুম ডেটের অফার করে। তো এরপরে সিন শিফট হলে দেখা যায় নিয়ান আরির সাথে একই খাটে শুয়ে আছে, কিন্তু নিয়ান আরির কাছ থেকে অনেক দূরে খাটের এক কোণে নিজেকে গুটিয়ে রাখে, কারণ সে তার জীবনে কোনোদিন একটা মেয়েকে টাচ পর্যন্ত করেনি, শোয়া তো দূরের কথা। মানে ছেলে হিসেবে নিয়ান পুরো এক নম্বর। তো সকালবেলা আরির ঘুম ভাঙলে সে দেখতে পায় নিয়ানের সাথে সে একই বেডে। গতকাল নেশার ঘোরে সে নিয়ানকে তার বাসায় নিয়ে এসেছিল, এটা ভেবে সে লজ্জায় লুকিয়ে পড়ে। আর এখন সে এই ঘটনার জন্য আফসোস করতে থাকে। তো পরের দিন নিয়ান অফিসে যাওয়ার জন্য সেই বাসে ওঠে আর কিছুক্ষণ পরে আরিও সেখানে আসে, কিন্তু সে বাসের মধ্যে নিয়ানকে দেখে অনেক লজ্জা পায় আর এই জন্য সে এখন বাস থেকে নেমে যায়। কিন্তু নেমে যাওয়ার সময় আজকে নিয়ান সাহস করে আরিকে তার ফোন নাম্বারটি দিয়ে দেয়। এরপর আরি অফিসে চলে আসে আর তার বান্ধবী সুজিনকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শেয়ার করে। সুজিন তো এইসব ঘটনাকে জাস্ট এনজয় করছিল, যেহেতু সে প্লে গার্ল টাইপের মেয়ে, সে তো এনজয় করবেই। কিন্তু আরি কিছুতেই তার সাথে ঘটে যাওয়া ঘটনা মেনে নিতে পারছিল না। আরি তাই এবার একজন জাদুকরের কাছে যায়, যে কিনা ভবিষ্যৎবাণী করে সবকিছু বলে দিতে পারে। আসলে লোকটি কিছুই করতে পারে না, সবকিছুই ভেলকিবাজি, মানুষের কাছে এসব বলে টাকা খাওয়ার ধান্দা আর কি। তো আরি তখন নিয়ানের ব্যাপারে জাদুকরকে জিজ্ঞেস করে যে সে বয়ফ্রেন্ড হিসেবে কেমন, সে আরির জন্য পারফেক্ট হবে কিনা। মানে তার মনের সকল দ্বিধা দূর করার জন্য সে এখানে এসেছে আর কি। কিন্তু এই পাগলা জাদুকর নিয়ানের ব্যাপারে সবকিছু নেগেটিভ বলতে থাকে। সে বলে নিয়ান ভীতু একটা ছেলে, সে প্রেম ভালোবাসার কিছুই বোঝে না, সে তোমার থেকে অনেক কিছু লোক আছে, তার থেকে তুমি দূরে থাকো। কিন্তু নিয়ানের ব্যাপারে এসব শুনে আরির তো বেশ ভালো লাগে, কারণ সে তো এমন ধরনের লাজুক আর ভীতু ছেলেকেই বেশি পছন্দ করে। তাই আরি এখন বয়ফ্রেন্ড হিসেবে নিয়ানকে সিলেক্ট করে। এরপর সে জাদুকরকে অনেকগুলো টাকা দিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। এদিকে দেখা যায় নিয়ান ফোন নিয়ে বসে বসে অপেক্ষা করছে কখন আরি তার দেওয়া নাম্বারে কল করবে। হঠাৎ নিয়ান দেখতে পায় তার ফোনে আরির নাম্বার থেকে একটা মেসেজ এসেছে, যেখানে লেখা ছিল আরি তার সাথে একটা অ্যাকোয়ারিয়াম পার্কে দেখা করতে চায়। এটা দেখে নিয়ান তো খুশিতে নাচতে থাকে। তো এরপর দেখা যায় আরি আর নিয়ান সেই জায়গায় চলে এসেছে। প্রথমে তারা দুজনেই কনফিউজড ছিল কি বলে কথা শুরু করবে, কিন্তু আজ তো নিয়ান হিরো হয়ে যায়। সে আজ আরিকে তার মনের সব কথা বলে দেয়। সে এত সুন্দর করে তার মনের কথাগুলো প্রেজেন্ট করে যে আরির হৃদয় ছুঁয়ে যায়। আর এখন আরিও ফাইনালি তার প্রেমে পড়েই যায়। এরপর থেকে তারা দুজনে তাদের জীবনের সব থেকে বেস্ট সময়গুলো কাটাতে শুরু করে। তারা তাদের রিলেশন নিয়ে খুব বেশি খুশি ছিল, কিন্তু এখানে আমাদের সামনে একটা টুইস্ট চলে আসে। তাদের এই রিলেশনের ব্যাপারে সেই ছেলেটি জেনে যায় যাকে আমরা সিনেমার প্রথম দিকে দেখেছিলাম, মানে আরির স্কুল জীবনের সেই ক্লাসমেট জেমসের কথা বলছিলাম। সে আরির সাথে অন্য কাউকে কিছুতেই সহ্য করতে পারছিল না। এরপরের দৃশ্যে দেখানো হয় নিয়ান আবারও আরির সাথে মিট করেছে, আর আজ তার সাথে তার বন্ধু ইয়াংসু আর আরির বান্ধবী সুজিনও ছিল। তো এখানে এসে সুজিনের সাথে ইয়াংসুর একটা ভাব হয় আর তারা সেখানে কিছুক্ষণের মধ্যেই তাদের প্রেম জমিয়ে ফেলে এবং শরীর চর্চা করে। এদিকে তাদেরকে আলাদা করতে গিয়ে আরি তার পায়ে একটু ব্যথা পায়, যেটাকে আরি তেমন পাত্তা না দিলেও নিয়ান তার এই ছোট্ট আঘাতেও অনেক বড় কিছু করে ফেলে।
সে আরির জন্য অনেকগুলো ওষুধ নিয়ে আসে আর যত্ন করে তার পায়ে বেঁধে দেয়। আরি নিয়ানের এই কেয়ারিং এর প্রতি আরি আরো ইমোশনাল হয়ে পড়ে। আরির মা বাবা কেউই এই পৃথিবীতে বেঁচে নেই, নিয়ানই প্রথম যে কিনা তার এতটা খেয়াল রেখেছে। আরি নিয়ানকে জড়িয়ে ধরে আর তাকে সব সময় এভাবে পাশে থাকার অনুরোধ করে। তাদের ভালোবাসাটা সেখানে বেশ জমে ওঠে। তো এরপরে দেখা যায় নিয়ান রাস্তায় হাঁটতে হাঁটতে আরিকে মেসেজ করছিল, আর তখনই সে বেখেয়ালের রাস্তায় একটা পিলারের সাথে ধাক্কা খায়। আর এই মুহূর্তে তার একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে। সে সেদিন রাতে এই পিলারের পাশে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে সে পারফিউম ইউজ না করেই আরির কাছে যাবে। নিয়ানের মনে পড়ে সেদিনের পর থেকে সে আর কখনোই পারফিউম ইউজ করেনি। মানে আরি যে তাকে ভালোবাসে সেটা সত্যিকারেরই ভালোবাসা, এটা পারফিউমের ইফেক্ট নয়। তো এটা ভেবে সে অনেক খুশি হয়ে যায়। এরপরে সিন শিফট হয় আর দেখা যায় নিয়ান অফিসের গাড়িতে বসে আরিকে মেসেজ করে। আর হঠাৎ তখনই তার পাশে জেমস নামের সেই ছেলেটা এসে বসে এবং এখানে জেমস তাকে কিছু অবাক করার মতো কথা বলে। জেমস বলে, তুমি কি নিশ্চিত যে তোমাকে আরি সত্যিই ভালোবাসে? তোমার মতো একটা ছেলের প্রতি আরির ভালোবাসা তোমার কাছে নর্মাল মনে হচ্ছে। হঠাৎ এমন কথা শুনে নিয়ান অবাক হয়ে যায় আর সে জেমসকে বলে, তুমি কে আর এসব কথা তুমি কিভাবে জানলে? জেমস বলে, তুমি যে পারফিউম ব্যবহার করে এতটা ফেমাস হয়ে গিয়েছো, আমি সেই পারফিউম বানিয়েছি। এটা বলে জেমস সেখান থেকে চলে যায়। জেমসের মুখে এমন কথা শুনে সে চিন্তিত হয়ে পড়ে। আর এরপর থেকে নিয়ান সব সময় আরিকে হারানোর ভয় থাকে। সে নিজেকে কিছুতেই বোঝাতে পারছে না যে আরি তাকে সত্যিকারের ভালোবাসে না। পরে সে আরির সাথে মিট করে সময় কাটায় ঠিকই, কিন্তু আগের মতো করে তার আর ফিলিংস জন্মায় না। মনের ভেতরে জমানো ভয় তাকে যেন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তো আজ সে রাগ করে সেই পারফিউমটা ডাস্টবিনে ফেলে দেয়। আর এর পরের দিন সে কনফার্ম হওয়ার জন্য আরির সাথে একটা সুন্দর জায়গায় ঘুরতে যায়। এখানে তারা তাদের সময়টা খুব ভালোভাবেই কাটাচ্ছিল। নিয়ান বুঝতে পারে আরি তাকে সত্যি অনেক অনেক ভালোবাসে। জেমসের বলা কথাগুলো এখন তার কাছে মিথ্যা মনে হতে শুরু করে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন নিয়ান তার ব্যাগের মধ্যে আরেকটা পারফিউম খুঁজে পায়। তার মাথায় কিছুতেই ঢুকছে না এই পারফিউমটা তার ব্যাগে আসলোটা কিভাবে। সে তো গতকাল রাতে এই পারফিউমটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। এসব নিয়ে সে আবারও অনেক চিন্তায় পড়ে যায়। এরপর নিয়ান যখন রাতের বেলা বাসায় ফিরছিল তখনই জেমস তার পথ আটকে দাঁড়ায় আর বলে, তুমি এখনো কেন আরির জীবন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ না? তুমি কি বুঝতে পারছো না এটা একটা ধোঁকা? সে তোমাকে সত্যিকারে ভালোবাসে না। এটা সম্পূর্ণটাই সেই পারফিউমের ভ্রম যেটা আমি ল্যাবে এক্সপেরিমেন্টের জন্য বানিয়েছিলাম। জেমসের কথায় নিয়ানের আবার মন খারাপ হয়ে যায়। সে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে। এদিকে দেখা যায় আরি অফিসে কাজ করছে আর তখন সে খেয়াল করে তার ডেস্কে একটা গিফট বক্সে রাখা আছে। সে বক্সটা ওপেন করে তার মধ্যে একটা সুন্দর পারফিউম দেখতে পায়। আরি ভাবে এটা হয়তো নিয়ান তার জন্য পাঠিয়েছে, তাই আরি বেশ খুশি হয়। এদিকে নিয়ান টেনশনে পড়ে আরিকে কল করে, কিন্তু আরি ফোনটা তুলেই তাকে গিফট দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। নিয়ান অবাক হয়ে ধন্যবাদের কারণ জানতে চাইলে আরি জানায় পারফিউমটা যেমন দেখতে সুন্দর তেমনই এর স্মেলটা অনেক ভালো। নিয়ানের আর বুঝতে বাকি রইল না এটা জেমসের কাজ। তাদের কথা বলার মধ্যে হঠাৎ জেমস সেখানে চলে আসে আর বলে, তুমি কি নিশ্চিত যে নিয়ানের প্রতি তোমার ভালোবাসাটা রিয়েল? ওপাশ থেকে নিয়ান জেমসের কথাগুলো শুনতে পায় আর সে এখন তার ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে দৌড়ে সেখানে চলে আসতে থাকে। এদিকে জেমস আরিকে বারবার এটা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে নিয়ানের প্রতি তার ভালোবাসা একটা ইলিউশন মাত্র। সে তার এক্সপেরিমেন্ট চালানোর জন্য সহজ সরল নিয়ানের প্রতি এটা প্রয়োগ করেছিল, কিন্তু ভুলক্রমে নিয়ান তার ক্রাশ মানে আরিকেই পাঠিয়ে ফেলেছে। কিন্তু জেমসের এসব কথা আরি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে জেমসকে বলে, তুমি আমাদের ভালোবাসা সহ্য করতে পারছো না আর এজন্য এসব মিথ্যা কথা বলে আমাদের সম্পর্কটাকে ভাঙতে চাইছো। নিয়ান কিছুতেই আমার সাথে এমনটা করতেই পারে না, সে অনেক ভালো মনের একটা মানুষ। জেমসের সামনে আরি বুক ফুলিয়ে এসব কথা তো বলে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে জেমসের কথাগুলো আরিকে ভাবিয়ে তোলে। সে ভাবতে থাকে সে তো সত্যি হঠাৎ করে নিয়ানের প্রেমে পড়ে গিয়েছিল। ওই দিনের আগেও সে তো অনেকবার নিয়ানকে দেখেছিল, কিন্তু সেদিন তার সাথে এমন কি ঘটেছিল যে নিয়ানের জন্য তার মন পাগল হয়ে উঠল। এসব প্রশ্ন আরির মনকে অশান্ত করে তোলে। আর এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আরি নিয়ানের বাসায় আসে। সে তাকে তার ফিলিংস গুলো শেয়ার করে আর বলে, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। তোমার কাছ থেকে আমি তোমার জীবনটাকে এনজয় করতে শিখেছি। তোমার কাছ থেকে আমি আমার জীবনটাকে এনজয় করতে শিখেছি, নিজের ফিলিংস গুলো বুঝতে শিখেছি। আমার এই ফিলিংস গুলো কি আদৌ সত্য নাকি মিথ্যা? আর এখন আরি সেই পারফিউমের ব্যাপারে জিজ্ঞেস করে। বেচারা নিয়ান মনে মনে যে ভয়টা পাচ্ছিল আজ সেটাই ঘটে গেল। নিয়ান আরিকে জানায় সে তাকে মনে প্রাণে ভালোবাসে। তার অগোছালো লাইফে আরি এসে তাকে গুছিয়ে দিয়েছে, তাকে সুন্দরভাবে বাঁচতে শিখিয়েছে। সে বাস্তবে আরিকে অনেক অনেক ভালোবাসে। তার কথা বিশ্বাস করে আরি যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল তখনই নিয়ানের পকেট থেকে সেই পারফিউমটা নিচে পড়ে যায়। আর এটা দেখে আরি বুঝতে পারে জেমসের কথাই সত্যি। এই পারফিউমের এফেক্টের জন্যই সে নিয়ানের প্রেমে পড়েছিল। তো
তো এখন সে নিয়ানের সাথে সব সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যায়। নিয়ান আরিকে কিছুতেই বোঝাতে পারছে না যে সে তাকে কতটা ভালোবাসে। তো আরি চলে গেলে নিয়ান তার পিছু করতে থাকে। আর দেখা যায় আরি এখন আরো কিছু প্রশ্নের উত্তর খুঁজতে সেই জেমসের বাসার লোকেশনে চলে আসে। কিন্তু আরি এখানে এসে অবাক হয়ে যায়, কারণ এটা কোনো বাসা নয়, এটা একটা এক্সপেরিমেন্টাল ল্যাব। সে খেয়াল করে দেখে সেখানে প্রজেক্টরে তার আর নিয়ানের ছবি লাগানো। এটা দেখে সে আরো অবাক হয়ে যায়। চারিদিকটা দেখতে দেখতে সেখানে সে জেমসকে দেখতে পায়। জেমস বলতে থাকে, আমি জানতাম তুমি সত্যিটা জানার জন্য অবশ্যই আমার কাছে আসবে। এটা সম্পূর্ণটাই একটা ইলিউশন। এই পারফিউমটা তোমাকে শুধুমাত্র নিয়ানের দিকে ম্যানিপুলেট করেছে। বাস্তবে তুমি নিয়ানকে মোটেই ভালোবাসো না। তো এখন সে এটার প্রমাণ দেওয়ার জন্য জেমস তার নিজের উপরে পারফিউমটা স্প্রে করে। আর এখন আরি জেমসকে নিয়ানের মতো দেখতে শুরু করে। আর এবার আরি সম্পূর্ণ বিশ্বাস করলো জেমস ঠিকই বলেছে, নিয়ানের প্রতি তার ভালোবাসা একটা ইলিউশন ছাড়া আর কিছুই না। অবস্থা খারাপ দেখে নিয়ান নিজেকে সামলাতে না পেরে সে তার কাছে থাকা সেই পারফিউমটাকে ভেঙে ফেলে। আর এখন জেমস তার শেষ স্যাম্পলটা হারিয়ে নিজের জন্য আফসোস করতে থাকে। পরে আরি সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই নিয়ান তাকে পেছন থেকে ডাক দেয় আর তার মনের জমানো সকল কথা বলতে থাকে। নিয়ান বারবার তাকে এটা বোঝানোর চেষ্টা করে সে এই পারফিউম পাওয়ার অনেক আগে থেকেই তাকে অনেক ভালোবাসতো, শুধুমাত্র তাকে একটিবার দেখার জন্যই সে রোজ লেট করে ওই বাসে করে যেত। কিন্তু এখন আর আরির নিয়ানের কোনো কথাই যেন ভালো লাগছিল না। সে নিয়ানকে বলে, তুমি আমার থেকে কেন সবকিছু লুকালে? আমি কোনো ধোঁকাবাজের সাথে সম্পর্কে জড়াতে চাই না, ভালো থেকো নিয়ান। এই বলে আরি সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে তারা দুজনেই বাসায় এসে তাদের সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে কাঁদতে থাকে। তাদের দুজনের কেউ একে অপরকে একটি মুহূর্তের জন্য ভালোবাসার কথা বলতে পারেনি। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর সিন শিফট হলে নিয়ানকে দেখানো হয়, কিন্তু এই নিয়ানকে যেন চেনা যাচ্ছে না। সে নিজেকে অনেক পাল্টে ফেলেছে। সে এখন ঠিক টাইমে অফিসে যায়, সবার সাথে স্মার্ট ভাবে কথা বলে। এমনকি তার পরিবর্তন দেখে বাসের সেই বুড়ি আন্টিও তার অনেক প্রশংসা করে। আর এসব ঘটনা নিয়ানের কনফিডেন্স লেভেল অনেক বাড়িয়ে দেয়। তো এরপর এখানে বাস থামে আর সেই চিরচেনা স্টপে থেকে আরিও অফিস যাওয়ার জন্য বাসে ওঠে। আর এতদিনে তারা দুজনই এটা উপলব্ধি করতে পেরেছে যে তারা দুজন দুজনকে সত্যিকারেই অনেক ভালোবেসে ফেলেছে। তাদের ভালোবাসা কোনো ভ্রম ছিল না। আর এখন নিয়ান আর আরি একে অপরকে নিজের করে নেয়। তাদের ভালোবাসা যেন সব বাধাকে অতিক্রম করে জিতে নিল। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো মুভি বা ড্রামা নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।